নির্ণায়ক। ঠিক আছে, দেখো ম্যাট্রিক্সের সাথে কম্পেয়ার করে আমরা চ্যাপ্টারটা পড়বো। সবাই কি এসেছো? বেসিক কথাবার্তা কেউ মিস করলে তো সে সমস্যা জি পড়বে। স্যার, এসেছি। তুমি আসছো, আমি বলছি সবাই আসছে কি? স্যার আমরা তো অ্যাটেন্ড আছি। আচ্ছা ঠিক। দেখো ম্যাট্রিক্সের স্ট্রাকচার ছিল কেমন? ম্যাট্রিক্সের স্ট্রাকচারটা ছিল হয় ফার্স্ট ব্র্যাকেট, নয় থার্ড ব্র্যাকেট, নয় দুইটা ডাবল লাইন, দুইটা করে ডাবল লাইন। ঠিক আছে, এরকম ছিল ম্যাট্রিক্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মধ্যে কিছু গাণিতিক সংখ্যা অথবা কিছু গাণিতিক রাশি ঢুকাইলেই সে ম্যাট্রিক্স হয়ে যাবে। আর ডিটারমিনেন্টের স্ট্রাকচার হচ্ছে শুধুমাত্র একটা সিঙ্গেল লাইন, শুধুমাত্র দুইটা সিঙ্গেল লাইন, লম্বালম্বী দুইটা লাইন। ঠিক আছে, লম্বালম্বী দুইটা লাইন হচ্ছে ডিটারমিনেন্টের স্ট্রাকচার। তা আমি যদি এই স্ট্রাকচারের মধ্যে সাপোজ ঢুকালাম 1 2 3, ইহা ম্যাট্রিক্স হয়ে গেছে। বাট এই স্ট্রাকচারের মধ্যে যদি আমি 1 2 3 ঢুকাই, ইহা দেখতে নির্ণায়ক মনে হলো, আসলে সে কিন্তু নির্ণায়ক হয়নি। কেননা নির্ণায়ক হওয়ার জন্য পূর্ব শর্ত আছে। নির্ণায়ক হওয়ার শর্ত হচ্ছে তার যে কটা সারি থাকবে ঠিক সে কটা কলাম থাকতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি আমার কাছে সারি আছে একটা, বাট কলাম আছে কয়টা? 3টা। সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান না হয় তাহলে সে নির্ণায়ক হবে না। বাট ম্যাট্রিক্সের মধ্যে এমন কোনো শর্ত নাই। সারি সংখ্যা কলাম সংখ্যা সমানও হতে পারে, অসমানও হতে পারে, কোনো সমস্যা নেই। বাট নির্ণায়ক গঠন করার জন্য পূর্ব শর্ত হচ্ছে তার যে কটা সারি থাকবে ঠিক সে কটা কলাম থাকতে হবে। সারি মানে রো, আর কলামকে তো ইংরেজিতে কলামই বলা হয়, বরং বাংলায় হচ্ছে স্তম্ভ। স্তম্ভ কেউ বলে না, বাংলায় কলামই বলে। মানে কিছু কিছু ইংরেজি শব্দ কি বাংলা হয়ে গেছে না, যেমন চেয়ার, টেবিল। বাংলায় আমরা কি চেয়ার টেবিলই বলি, বাট আসলে তো এগুলো বাংলা শব্দ না, ইংরেজি শব্দ। চেয়ারের বাংলা শব্দ কি? কেদারা। কেদার আছে। চৌপায়। আচ্ছা, চৌপায়া। হ্যাঁ, যাই হোক, তাহলে আমরা এই কলামটাকে মনে করব যেটা বাংলা শব্দ। তাহলে কি শিখলাম? নির্ণায়ক গঠন করতে হলে তার যে কটা সারি থাকবে ঠিক সে কটা কলাম থাকতে হবে। নাম্বার অফ রো অ্যান্ড নাম্বার অফ কলাম ইকুয়াল হতে হবে। ইকুয়াল যদি না থাকে তাহলে সেটা ডিটারমিনেন্ট হবে না, নির্ণায়ক হবে না। আচ্ছা, এই ম্যাট্রিক্সটার অর্ডার কত যেটা লিখেছি? বলো, কেউ একজন বলো, এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? 1/3। 1/3। ও সারি আছে একটা, কলাম আছে 3টা। মানে এটা তো নির্ণায়কই হয় নাই, অর্ডার জিজ্ঞেস করে কি লাভ? বলো, এটা কি নির্ণায়ক হয়েছে? না স্যার। না স্যার। এখনো নির্ণায়ক হয়নি, এখনো নির্ণায়ক হয়নি। কেননা সারি আছে 2টা, কলাম আছে 3টা, তো এখনো নির্ণায়ক হয়নি। এবার বলো, নির্ণায়ক হয়েছে? জি স্যার। জি স্যার। এবার জি স্যার হয়েছে। স্যার তাহলে কি প্রত্যেকটা বর্গ ম্যাট্রিক্স কি নির্ণায়ক ধরা যায়? হ্যাঁ, প্রত্যেকটা বর্গ ম্যাট্রিক্সকে নির্ণায়ক আকারে গঠন করা যাবে, নির্ণায়ক আকারে লেখা যাবে। বা তুমি যে কথা বলেছো সে কথার মধ্যে একটু কারেকশন আছে। সাপোজ এটা কি একটি বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে, বাট এটা কিন্তু নির্ণায়ক না।
কেননা এই যে স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচার কাঠামো, এটা হচ্ছে ম্যাট্রিক্সের স্ট্রাকচার। এটা কিন্তু নির্ণায়ক বলতে পারবা না। বলো যে প্রত্যেকটা বর্গ ম্যাট্রিক্সকে নির্ণায়ক আকারে তৈরি করা যাবে, বাট প্রত্যেকটা বর্গ ম্যাট্রিক্স শর্ত মেনে চলেছে, সারি সংখ্যা কলাম সংখ্যা সমান। তাহলে আমরা কি শিখলাম? প্রত্যেকটা বর্গ ম্যাট্রিক্সকে নির্ণায়ক আকারে তৈরি করা যাবে, বাট এই ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক আকারে তৈরি করা যাবে না, বা এই ম্যাট্রিক্সটা একটা নির্ণায়ক আকারে তৈরি করা যাবে না, কারণ এখানে সারি আছে 2টা, কলাম আছে 3টা। নির্ণায়ক আকারে ওকে তৈরি করা যাবে, এই যে লিখেছি দেখো, এটাই তো সেটা। আচ্ছা, তাহলে এখন যদি জিজ্ঞেস করি যে কথা বলো, নির্ণায়কটির অর্ডার কত? 3/3। 3/3। 3/3 স্যার। এতক্ষণ লাগলো কেন কথা বলতে? হ্যাঁ, কথা বলতে নেটওয়ার্ক এতক্ষণ প্রবলেম লাগলো কেন? দিতেছে স্যার। স্যার কিছু বোঝা জি যাচ্ছে স্যার, না। প্রচুর নেটের প্রবলেম স্যার। আর ভিডিও আটকে ছিল স্যার এতক্ষণ। স্যার আপনারও তো নেটের প্রবলেম, তাই আমাদের এরকম হইতেছে। এটা ভাই স্যার গেল তো। স্যারের মেবি নেটের প্রবলেম, স্যার আবার আটকে গেছে। সমস্যা জি স্যার, সমস্যা হচ্ছে? সমস্যা হয়েছে। জি স্যার। জি জি স্যার। স্যার, সমস্যা হচ্ছে স্যার, হঠাৎ করে স্যার আটকে যেতেছে স্যার ভিডিওটা। স্যার আপনার সাউন্ড সব চলে যাচ্ছে স্যার, লস হয়ে যায়। উই আর হেল্পলেস। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার এখন শোনা যাচ্ছে। স্যার এখন আচ্ছা। শোনা যায়। তা আমি জিজ্ঞেস করেছি এই নির্ণায়কটি অর্ডার কত? তোমরা বলেছ নির্ণায়কটি অর্ডার 3/3। কেন? ওর 3টা সারি আছে, 3টা কলাম আছে। যেহেতু নির্ণায়কের ক্ষেত্রে সারি সংখ্যা কলাম সংখ্যা সর্বদাই সমান হবে, তো 3/3 বলার তো দরকার নাই, শুধু বলবা নির্ণায়কটি অর্ডার কত? 3। অর্ডার কত? 3। 3/3 বলার দরকার। অর্ডার 3 বলতে বোঝা যাবে ওর 3টা সারি আছে, 3টা কলাম আছে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলতে হবে কেন? কারণ সেখানে সারি সংখ্যা কলাম সংখ্যা সমানও হতে পারে, অসমানও হতে পারে। নির্ণায়কের ক্ষেত্রে যেহেতু সর্বদাই সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হবে, সেহেতু এখানে 3/3 বলার কোনো দরকার নেই, শুধু 3 বলতে চলবে। একটু বলো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। স্যার বলো, এটি কি নির্ণায়ক হয়েছে? জি জি স্যার। স্যার। জি স্যার। জি জি স্যার। স্যার, হয়েছে স্যার। কেননা তার 2টা সারি আছে, 2টা কলাম। চারি আর কলাম। 2টা কলাম আছে। তাহলে এখন বলো এই নির্ণায়কটির অর্ডার কত? স্যার 2। 2/2 স্যার। নো, 2/2 বলতে হবে শুধু না, 2 বললাম স্যার। 2, অর্ডার 2। জি স্যার, অনলি 2 স্যার। ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলবা 2/2, নির্ণায়কের ক্ষেত্রে 2/2 বলতে হবে না, শুধু 2 বলতেই হবে। ঠিক আছে? তার একটা নির্ণায়কের অর্ডার বের করে আমরা শিখছি, শুধু 2 বলতে আমরা বুঝবো ওর 2টা সারি আছে, 2টা কলাম আছে। 2/2 বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে আসো, ম্যাট্রিক্সের কিন্তু কোনো ভ্যালু ছিল না, ম্যাট্রিক্সের কিন্তু কোনো মান নির্ণয় করা যায় না, বাট একটা নির্ণায়কের কিন্তু মান নির্ণয় করা যায়। নির্ণায়কের কিন্তু মান আছে। আসো আমরা এই নির্ণায়কটির মান নির্ণয় করি। দেখো ওর মান নির্ণয় করবা কিভাবে? জাস্ট আড়াআড়ি গুণ করে দিবা, লেফট থেকে যাবা, বাম থেকে যাবা। 1 into 5 কত হয়? 5। মাঝখানে ফর্মুলা মাইনাস দিবা, তারপর আবার ডান থেকে আসবা, জাস্ট কোনা করে গুণ করে দিবা। 3 4 12 কত হচ্ছে? -7। এই নির্ণায়কের মান হচ্ছে -7। যখন
সেকেন্ড, এটাকে বলা হয় সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, এটাকে বলা হয় থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, বাংলায় এটাকে বলা হয় দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক। অর্ডারের বাংলাটা কি? পর্যায় বা মাত্রা বা ক্রম। এটাকে বলা হয় দ্বিতীয় পর্যায়ের বা দ্বিতীয় মাত্রার নির্ণায়ক। ঠিক আছে, এরকম একটা নির্ণায়কের মান নির্ণয় করার সিস্টেম কি? জাস্ট আড়াআড়ি গুণ করে দিবা, মাঝখানে মাইনাস চিহ্ন। অবশ্যই বাম থেকে যাবো প্রথমে, এত ইন্টু এত মাইনাস এত ইন্টু এত, এভাবে যাবো। তাহলে একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের মান নির্ণয় করা শিখলাম। আসো একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্টের মান নির্ণয় করা শিখ। ঠিক আছে, যে কোনো সারি যখন থার্ড অর্ডার থাকবে, যখন থার্ড অর্ডার নির্ণায়ক থাকবে, যে কোনো সারি অথবা যে কোনো কলামের সাপেক্ষে বিস্তার করবা। বিস্তার আবার কেমনে করে দেখাবো। ফার্স্ট সারির সাপেক্ষে বিস্তার করলে নির্ণায়কের মান যা পাবা, ফার্স্ট কলামের সাপেক্ষে বিস্তার করলো সেই মান পাবা। যে কোনো সারি অথবা যে কোনো কলামের সাপেক্ষে বিস্তার করবা। বিস্তার কেমনে করে দেখাচ্ছি আমি। আসো, সাপোজ আমি এই নির্ণায়কের মান নির্ণয় করতে চাই ফার্স্ট সারির সাপেক্ষে। ফার্স্ট সারির দিকে তাকাও। ফার্স্ট সারিতে তিনটে উপাদান আছে। প্রথমে এই উপাদানগুলোর চিহ্নের হিসাব করো। চিহ্নের হিসাবটা কি? প্লাস মাইনাস প্লাস, এভাবে যাবে। যেই সারির সাপেক্ষে অথবা যেই কলামের সাপেক্ষে বিস্তার করতে চাচ্ছ, প্রথমে তার চিহ্নের হিসাবটা করবা। চিহ্নের হিসাব করার সিস্টেমটা কি? প্লাস মাইনাস প্লাস, এভাবে যাবে। ঠিক আছে, সাপোজ আমি তোমাকে জিজ্ঞেস করলাম এ একটা নির্ণায়ক A23, এই উপাদানটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? একটা নির্ণায়কের প্রত্যেকটা উপাদানের দুটা করে চিহ্ন থাকে। একটি নির্ণায়কের প্রত্যেকটা উপাদানের দুইটি করে চিহ্ন থাকে। একটা চোখে দেখা যায় আর একটা চোখে দেখা যায় না, হিসেব করে নিতে হয়। এই মুহূর্তে চোখে কি দেখতে পাচ্ছ? প্রত্যেকটা উপাদান পজিটিভ, বাট প্রত্যেকটা উপাদানের একটা করে আভ্যন্তরীণ চিহ্ন আছে। আভ্যন্তরীণ চিহ্নের হিসাবটা হচ্ছে এরকম, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এখন আমি যদি বলি A23 বুঝো? A23 মানে হচ্ছে 2 নম্বর সারির 3 নম্বর কলাম। A23 দ্বারা কি বোঝায়? 2 নম্বর সারির 3 নম্বর কলাম। 2 নম্বর সারির 3 নম্বর কলামের দিকে তাকাও। এটা হচ্ছে 1 নম্বর সারি, এটা হচ্ছে 2 নম্বর সারি। 3 নম্বর কলাম কোনটা? 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম। অর্থাৎ এই উপাদানটির কথা বলেছে। -6। এই উপাদানটির আভ্যন্তরীণ চিহ্নটা কি দেখো? প্লাস মাইনাস প্লাস মাইনাস, এর আভ্যন্তরীণ চিহ্ন মাইনাস, নেগেটিভ। ঠিক আছে, এখন আমি যদি তোমাকে বলি A78, ওর আভ্যন্তরীণ চিহ্নের হিসাবটা কি? সাপোজ তোমাকে একটা 10th অর্ডার ডিটারমিনেন্টের কথা বলছি। 10th অর্ডার, যার 10টা সারি আছে, 10টা কলাম আছে, তার মানে কি? ওর 100টা উপাদান আছে। আমি তোমার কাছে জানতে চেয়েছি A78, ওর আভ্যন্তরীণ চিহ্ন পজিটিভ হবে না নেগেটিভ হবে? তুমি যদি এখন বসে বসে এরকম গণা শুরু করে দাও, মাইনাস প্লাস মাইনাস, গুনতে গুনতে অনেক সময় লেগে যাবে। এই যে একটা সূত্র শিখাবো তোমাকে, ওই সূত্র দিয়ে তুমি ইজিলি বের করতে পারবা মুহূর্তের মধ্যে যে আভ্যন্তরীণ চিহ্নটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে। গুনে গুনে দেখতে হবে না। সূত্রটা শিখো। -1 হোল টু দি পাওয়ার r প্লাস -1 হোল টু দি পাওয়ার r প্লাস c। আর হচ্ছে নাম্বার অফ রো আর সি হচ্ছে নাম্বার অফ কলাম। অর্থাৎ ওই উপাদানটি কত নম্বর সারিতে আছে দেখতে পাচ্ছ? উপাদানটি 7 নম্বর সারিতে আছে। আর এর জায়গায় 7 বসো। কত নম্বর কলামে আছে দেখতে পাচ্ছ? 8 নম্বর কলামে আছে। তাহলে -1 হোল টু দি পাওয়ার কত হয়? 15। তার মানে কি? নেগেটিভ। তাহলে তোমাকে গুনতে হবে। তুমি যদি সূত্রটা জানো, তুমি গুনে গুনে দেখতে হবে না। এখন তুমি আসো চেক করে দেখি তো এই সূত্র আসলে সত্যি কথা বলে কিনা। আসো তো চেক করি। A23 তো চিনে ফেলেছি, নেগেটিভ হবে। দেখি তো সূত্রের মধ্যে বসায়া সত্যি সত্যি নেগেটিভ হয় কিনা। A23
তাহলে আর ইকাল টু কত 2, সি ইকাল টু কত 3, তাহলে -1 হোল টু দি পাওয়ার 5, তার মানে কি হ্যাঁ নেগেটিভ পেয়েছি, সত্যি সত্যি নেগেটিভ। তার মানে সূত্র হাসা কথাই কইছে, মিছা কথা কয় না, সূত্রের সাথে বাস্তবের মিলে গেছে। তাহলে একটি নির্ণায়কের এখানেও কিন্তু আমি বলেছিলাম উপাদানগুলোকে, ম্যাট্রিক্সের ভিতরের উপাদানগুলোকে কি বলেছিলাম, এন্ট্রি বা ভুক্তি। নির্ণায়কের ক্ষেত্রেও ঠিক তাই, উপাদানগুলোকে বলা হয় এন্ট্রি অথবা ভুক্তি। তা আমি যদি তোমাকে বলি যে একটা নির্ণায়কের প্রত্যেকটা এন্ট্রির, প্রত্যেকটা ভুক্তির আভ্যন্তরীণ চিহ্নের হিসাবটা কিভাবে করবা, বাহ্যিক চিহ্ন তো দেখাই যাচ্ছে, বাট ইন্টারনাল যে সাইনটা, সে সাইনটা কেমনে বের করবা, তখন তুমি বলবা যে আমি এই সূত্রটা বের করবো, -1 হোল টু দি পাওয়ার r+c। আর যদি ছোট থাকে তখন তো তুমি গুনে গুনে বের করে ফেলতে পারবা, প্লাস মাইনাস এভাবে বের করে ফেলতে পারবে। ওকে, এখন আসো, আমি নির্ণায়কটির মান নির্ণয় করতে চেয়েছিলাম, আসো মান নির্ণয় করি। দেখো ফার্স্ট সারির সাপেক্ষে বিস্তার করতে চাচ্ছি, ফার্স্ট সারির 3টে উপাদান আছে, আসো 1 এর সাপেক্ষে বিস্তার করি। নিয়মটা একটু শোনো, যে উপাদানটি সাপেক্ষে বিস্তার করবা প্রথমে সেই উপাদানটাকে ইনটু আকারে লিখবা, 1টাকে ইনটু আকারে লিখলাম। এখন ওই উপাদানটি যে সারিতে আছে সারিটা বাদ দিয়ে দাও, এই উপাদানটি যে কলামে আছে সেই কলামটাকে বাদ দিয়ে দাও। বাদ দেওয়ার পরে তোমার কাছে কয়টা উপাদান আছে, 4টে উপাদান আছে। এই 4টে উপাদানের মধ্যে জাস্ট আড়াআড়ি গুণ করো, 5×9 = 45, আগেরটার মতো। এখন যখন কিছুক্ষণ আগে আমরা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালু বের করেছিলাম, যখন 4টে উপাদান ছিল তখন কেমনে বের করেছিলাম, আড়াআড়ি গুণ করেছিলাম না, ঠিক সেই কাজটা করো। 5×9 = 45, মাঝখানে সূত্রের মাইনাস, 6×8 = 48, বাস এটাকে বলে বিস্তার। 1 এর সাপেক্ষে বিস্তার করা হয়ে গেল। আসো এখন 2 এর সাপেক্ষে বিস্তার করি। 2 এর আভ্যন্তরীণ চিহ্নটা কি, নেগেটিভ, তাহলে -2 লেখো, লিখলাম -2। এখন দেখো এই 2টা যে সারিতে আছে সারিটা বাদ দাও, এই 2 যে কলামে আছে সে কলামটা বাদ দাও। প্লিজ মনোযোগ দিয়ে দেখো, টেকনিক্যাল জিনিস কিন্তু মুখস্থ করার জিনিস না। যেই উপাদানটি সাপেক্ষে বিস্তার করবা এট ফার্স্ট সেই উপাদানটাকে ইনটু আকারে লিখবা, এরপর ওই উপাদানটি যে সারিতে থাকবে সারিটা বাদ, ওই উপাদানটি যে কলামে থাকবে সে কলামটা বাদ, বাকি থাকে এখানে 2টা আর এখানে 2টা, আড়াআড়ি গুণ করো, 4×9 = 36, মাঝখানে ফর্মুলার মাইনাস, 6×7 = 42। ঠিক আছে, এরপর আসো 3 সাপেক্ষে বিস্তার করি। দেখো 3টা কি, পজিটিভ, লিখলাম +3 লিখেছি। ক্যামেরা অফ হয়ে গেছে। যে অ্যাডমিট দিলাম তো সেজন্য। আচ্ছা, মিষ্টির মাইক্রোফোন বন্ধ করো। 3 সাপেক্ষে বিস্তার করেছি, 3টাকে ইনটু আকারে লেখো। 3টা যে সারিতে আছে সারিটা বাদ, 3টা যে কলামে আছে কলামটা বাদ, বাকি থাকে এই 4টে উপাদান, জাস্ট আড়াআড়ি গুণ করো, 4×8 = 32 - 5×7 = 35। দেখো 4×8 = 32, মাঝখানে সূত্রের মাইনাস, 5×7 = 35, মান বের হয়ে গেছে। দেখো কত আসে, মান 0 এসেছে। এই নির্ণায়কটির মান 0 এসেছে। এইভাবে একটা নির্ণায়কটির মান নির্ণয় করব। আমি ফার্স্ট সারির সাপেক্ষে বিস্তার করে এই নির্ণায়কের মান নির্ণয় করেছি। তুমি চাইলে ফার্স্ট কলামের সাপেক্ষে বিস্তার করতে পারো, অথবা সেকেন্ড সারির সাপেক্ষে বিস্তার করতে পারো, অথবা থার্ড সারির সাপেক্ষে বিস্তার করতে পারো, একই সিস্টেমে। প্লিজ একটু করে দেখো না, ফার্স্ট কলামের সাপেক্ষে বিস্তার করে দেখো তো সেম রেজাল্ট পাও কিনা। এখনই করে ফেলো। এই নির্ণায়কটির মান নির্ণয় করো ফার্স্ট কলামের সাপেক্ষে, চটপট করে ফেলো।
প্রথমে চিহ্নের হিসাব করে নিবা, যেই সারি অথবা যেই কলামের সাপেক্ষে বিস্তার করবা শুধুমাত্র সেই কয়টা উপাদানের চিহ্নের হিসাব করে নিবা। যেমন ওখানে ফার্স্ট সারির সাপেক্ষে বিস্তার করেছিলাম, তাই ফার্স্ট সারির চিহ্নের আভ্যন্তরীণ চিহ্নের হিসাবটা করে দিয়েছিলাম। যেহেতু এখন ফার্স্ট কলামের সাপেক্ষে বিস্তার করতে বলেছি, তাহলে ফার্স্ট কলামের উপাদানগুলোর আভ্যন্তরীণ চিহ্নের হিসাবটা করো, প্লাস মাইনাস প্লাস করো। ওয়ানের সাপেক্ষে বিস্তার করো, ওয়ানটা সেম আসে, হ্যাঁ ওয়ানের সাপেক্ষে বিস্তার করো, ওয়ানটাকে ইন্টু আকারে রাখো। প্লিজ যদি কারো বিস্তারের সমস্যা থাকে আবার দেখো, আমি আবারও বলছি এটা টেকনিক্যাল জিনিস। স্যার আরেকবার বুঝিয়ে দেন, আমি ক্লাসটা করতে পারি নাই। স্যার আমার লিভ হয়ে গেছিলাম, আমার নেট চলে গেছিল, দেন আমি আঙ্কেলকে আমাকে তারপর নেট আনিয়ে দিছে। জি স্যার, আমিও লিভ হয়ে গেছিলাম স্যার, আমারও নেট চলে গেছিল। আচ্ছা দেন স্যার আবার একটু দেখা যায়। স্যার আমি মাত্রই জয়েন করলাম আবার। ওকে, আবার শোনো কি বলেছি। আমি বলেছি যে ম্যাট্রিক্সে তো মান নির্ণয় করা যায় না, ম্যাট্রিক্স হচ্ছে জাস্ট একটা অ্যারেঞ্জমেন্ট, বাট নির্ণায়কের মান নির্ণয় করা যায়। নির্ণায়কের মান আছে, ম্যাট্রিক্সের মান নেই। বলেছি যে কোনো সারি অথবা যে কোনো কলামের সাপেক্ষে বিস্তার করো, সেম রেজাল্ট পাবা। ফার্স্ট সারির সাপেক্ষে বিস্তার করলে যে রেজাল্ট পাবা, একটি নির্ণায়কের মান যা পাবা, ফার্স্ট কলামের সাপেক্ষে বিস্তার করলে সেম মান পাবা। আমার বোর্ডে এই মুহূর্তে যেটা আছে সেটা ফার্স্ট সারির সাপেক্ষে বিস্তার করেছিলাম। তা আমি বলে দিচ্ছি যার সাপেক্ষে বিস্তার করবা, বলে বিস্তার কেমনে করে শিখাচ্ছি। যার সাপেক্ষে বিস্তার করবা প্রথমে সেই উপাদানগুলোর আভ্যন্তরীণ চিহ্নের হিসাব। ফার্স্ট সারির সাপেক্ষে বিস্তার করছো, ফার্স্ট সারির আভ্যন্তরীণ চিহ্নের হিসাবটা কেমন, প্লাস মাইনাস প্লাস এভাবে যাবে। যার সাপেক্ষে বিস্তার করবা প্রথমে তার আভ্যন্তরীণ চিহ্নের হিসাবটা করে নিবা। আমি ফার্স্ট সারির সাপেক্ষে বিস্তার করতে চাচ্ছি, ফার্স্ট সারিতে তিনটে উপাদান আছে, হিসাবটা কেমন হচ্ছে, প্লাস মাইনাস প্লাস। ওকে, আসো ওয়ানের সাপেক্ষে বিস্তার করি। ওয়ানের আভ্যন্তরীণ চিহ্নটা কি, প্লাস, প্লাস ওয়ানে লিখেছি। বিস্তারের নিয়মটা শোনো, যেই উপাদানটি সাপেক্ষে বিস্তার করবা প্রথমে সেই উপাদানটাকে ইন্টু আকারে লিখবা। ওয়ানটাকে ইন্টু আকারে লিখেছি। ওয়ানটা যে সারিতে আছে সারিটা বাদ দিয়ে দাও, ওয়ানটা যে সারিতে আছে সারিটা বাদ দিয়ে দাও, ওয়ানটা যে কলামে আছে সে কলামটাকেও বাদ দিয়ে দাও। তা বাদ দেওয়ার পরে তোমার কাছে মাত্র এই চারটে উপাদান আছে। কিছুক্ষণ আগে আমরা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের মান নির্ণয় করা শিখেছি না, এখন তো এই মুহূর্তে আমার কাছে এটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের মতোই। সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের মান কেমনে বের করেছিলাম, জাস্ট আড়াআড়ি গুণ করেছিলাম। আড়াআড়ি গুণ করো, 5 9 45, মাঝখানে ফর্মুলা মাইনাস দাও, 6 8 48, 5 9 45 মাইনাস 6 8 48। ঠিক আছে, ওয়ানের সাপেক্ষে বিস্তার করা শেষ। আসো 2 এর সাপেক্ষে বিস্তার করি। 2 এর আভ্যন্তরীণ চিহ্নটা কি, মাইনাস, তো -2 লিখেছি, -2টা ইন্টু আকারে লিখছি। আবার দেখো 2টা যে সারিতে আছে সারিটা বাদ দিয়ে দাও, 2টা যে কলামে আছে সে কলামটাকে বাদ দিয়ে দাও, তাহলে বাকি থাকে তোমার কাছে এই দুইটা আর এই দুইটা। এই চারটে উপাদানের মধ্যে আড়াআড়ি গুণ করো, 4 9 36, মাঝখানে সূত্রের মাইনাস, 6 7 42। ঠিক আছে, এখন আসো আবার 3 সাপেক্ষে বিস্তার করি। 3টা কি, প্লাস, +3 লিখেছি। আবার 3টা যে সারিতে আছে সারিটা বাদ দাও, 3টা যে কলামে আছে সে কলামটা বাদ দাও, বাকি থাকে এই চারটে উপাদান। তাহলে এই চারটার মধ্যে জাস্ট আড়াআড়ি গুণ করো, 4 8 32, মাঝখানে সূত্রের মাইনাস, 5 7 35। হয়ে গেল, বুঝেছো সবাই? এভাবে একটি নির্ণায়কের মান নির্ণয় করা শিখলাম। তাহলে ফার্স্ট সারির সাপেক্ষে বিস্তার করে যে মান পেয়েছি, দেখো তো ফার্স্ট কলামের সাপেক্ষে বিস্তার করলেও সেম মান পাও কিনা। জি স্যার, পাওয়া যায়। আমি বলেছি
একটি নির্ণায়কের মান নির্ণয় করতে গেলে তুমি যে কোনো সারি অথবা যে কোনো কলামের সাপেক্ষে বিস্তার করো সেম মান পাবা। আচ্ছা, যারা ছিল না, লিভ হয়ে গেছিল, তাদের উদ্দেশ্যে আবার দেখাই। ফার্স্ট কলামের সাপেক্ষে বিস্তার করো তো, দেখো সেম মান পাও কিনা। ফার্স্ট কলামের দিকে তাকাও, এই হচ্ছে ফার্স্ট কলাম। প্রথমে চিহ্নের হিসাব করো, প্লাস মাইনাস প্লাস। এই উপাদানটির সাপেক্ষে বিস্তার করছো, ওয়ানটা কি প্লাস, ওয়ানটাকে ইন্টু আকারে লিখলাম। ওয়ানটা যে সারিতে আছে সারিটা বাদ, ওয়ানটা যে কলামে আছে সে কলামটা বাদ, বাকি থাকে এই চারটি উপাদান। কি হয়, 5 9 45 মাইনাস 6 48 হয়ে গেল ওয়ানের সাপেক্ষে বিস্তার করা। আসো 4 এর সাপেক্ষে বিস্তার করি। 4টা কি দেখতেই পাচ্ছ, নেগেটিভ। ঠিক আছে, বিস্তারের নিয়মটা কি, যে উপাদানটি সাপেক্ষে বিস্তার করবা প্রথমে সেই উপাদানটাকে ইন্টু আকারে লিখবা, এরপর ওই উপাদানটি যে সারিতে আছে সারিটা বাদ, ওই উপাদানটি যে কলামে আছে সে কলামটা বাদ, বাকি থাকে কে, এই সারিটা বাদ গেছে, এই কলামটা বাদ গেছে, বাকি থাকে 2 3 আর 8 9। কোনাকুনি গুণ করো, 9 দুগুণে 18, 3 8 24। এরপর আসো 7 এর সাপেক্ষে বিস্তার করি, লিখলাম +7 ইন্টু আকারে। এরপরে 7টা যে সারিতে আছে সারিটা বাদ, 7টা যে কলামে আছে কলামটা বাদ, বাকি থাকে এই চারটে উপাদান। আর গুণ করো, 6 দুগুণে 12, মাইনাস 3 5 15। দেখো কি পাচ্ছ, শূন্যই পেয়েছি। তাহলে এখন আর তোমার মনের ভিতরে কোনো সন্দেহ রইল না যে যে কোনো সারি অথবা যে কোনো কলামের সাপেক্ষে বিস্তার করি না কেন একটি নির্ণায়কের মান সেম পাবো। ফার্স্ট সারির সাপেক্ষে বিস্তার করলো 0 পেয়েছিলাম, ফার্স্ট কলামের সাপেক্ষে বিস্তার করলো ওর মানটা 0 পেয়েছিলাম। তাহলে একটা নির্ণায়কের মান নির্ণয় করা শিখলাম। এখন আসো একটি নির্ণায়কের উপাদানের প্রত্যেকটা উপাদানের মাইনর এবং কোফ্যাক্টর বের করব। মাইনর এবং কোফ্যাক্টর বের করব। দেখো প্রথমে ছোট্ট একটা নির্ণায়কের কথা বলি। স্যার, যদি এই নির্ণায়কটার অর্ডার 4 হইতো তাহলে কিভাবে করতাম? তোমাদের ইন্টারমিডিয়েটে নাই, সেকেন্ড আর থার্ড আছে। ঠিক আছে, উপরে ক্লাসে গেলে তোমরা তো এখন ছোট বাচ্চা না, একদম তোমাদের কিন্তু অল্প অল্প করে শেখাচ্ছে। উপরে ক্লাসে যখন যাবা তখন nth অর্ডার পর্যন্ত করতে হবে, নট 4 5। তখন nth অর্ডার পর্যন্ত করবা, n সংখ্যক সারি থাকবে, n সংখ্যক কলাম থাকবে। ঠিক আছে, তোমরা ছোট বাচ্চা বলে তোমাদেরকে জাস্ট সেকেন্ড আর থার্ড অর্ডার শেখাচ্ছে। ইন্টারমিডিয়েটে দুইটাই আছে। ওকে, আসো এই যে নির্ণায়কটি দেখতে পাচ্ছ, এই নির্ণায়কের প্রত্যেকটা উপাদানের মাইনর এবং কোফ্যাক্টর বের করতে চাই। আসো 1 এর মাইনর বের করি। 1 এর মাইনর, মাইনরের বাংলাটা হচ্ছে অনুরাশি। সিস্টেমটা শোনো, মাইনর বের করার সিস্টেমটা শোনো। সবাই প্রস্তুত শোনার জন্য? লেখা বন্ধ করো, মাইনর বের করার সিস্টেমটা শোনো। যার মাইনর বের করতে চাচ্ছ ওই উপাদানটি যে সারিতে থাকবে সে সারিটা বাদ দিয়ে দিবা, ওই উপাদানটি যে কলামে থাকবে সে কলামটা বাদ দিয়ে দিবা, বাকি থাকে একটা উপাদান, সে কে? 4। তাহলে 1 এর মাইনর হচ্ছে 4। এটা কি তিনটা সংখ্যা দিয়েও করা যাবে? তিনটা অর্ডার দিয়েও হবে? জি, করাবো। অধৈর্য হয়েও না, আস্তে 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 যা বাবা, মাত্র জন্মগ্রহণ করেছো, এখনই দাঁড়াইতে চাইও না, তাহলে হাঁটু ভাঙ্গা পড়ে যাইব। হাড় গোড় এখনো অনেক নরম। আস্তে আস্তে, মাত্র সদ্যজাত শিশু তুমি, এইমাত্র জন্মাইছো। করাবো, প্লিজ দেখো। 1 এর মাইনর বের করতে চাচ্ছি। মাইনর বের করার সিস্টেমটা কি বলেছি?
যার মাইনর বের করবা সেই উপাদানটি যে সারিতে থাকবে সে সারিটা বাদ, ওই উপাদানটি যে কলামে থাকবে সে কলামটাও বাদ, বাকি থাকে একটা উপাদান, সেটা কে? 4। লিখে ফেলেছি 4। তাহলে 1 এর মাইনর হচ্ছে 4। তাহলে এখন আমি তোমাকে প্রশ্ন করতে চাই যে এটার সাথে এটার পার্থক্যটা তাহলে কি পাইলা, যে বিস্তারের সাথে মাইনরের পার্থক্যটা কি পাইলা? বিস্তারের সময় বিস্তারে স্যার চিহ্ন গণনা করা হয়েছে, কিন্তু এখানে স্যার চিহ্ন গণনা করা হয়নি। আচ্ছা, আরেকটা পার্থক্য আছে। বিস্তার করার সময় তুমি যে উপাদান সামনে গুণ করতে হবে স্যার, এইখানে সামনে গুণ করা লাগে না। হ্যাঁ, ইয়েস। বিস্তার করার সময় তুমি যে উপাদানটি সাপেক্ষে বিস্তার করেছো সেই উপাদানটাকে ইনটু আকারে লিখেছো ওই উপাদানটাকে। আর মাইনর বা কোফ্যাক্টর বের করার সময় ইনটু আকারে লিখতে হবে না, লাগে না। আর বাকি সব একই নিয়ম, জাস্ট সারি কলম বাদ দিয়ে যা থাকে। ওকে, তাহলে দেখি তো 2 এর মাইনর বের করো তো। তোমরা করো, বলো 2 এর মাইনর কত? 3 2 এর মাইনর 3। গুড, এই তো হয়ে গেছে। 2 এর মাইনাস 3। 2টা যে সারিতে আছে সারিটা বাদ দাও, 2টার যে কলামে আছে কলামটা বাদ দাও, তাকে শুধু 3 হয়ে গেল 3। দেখি 3 এর মাইনর কত বলো? 1 স্যার 1 স্যার 2 স্যার 1 2 স্যার 2 2 হবে স্যার। স্যার 2 হবে। যেহেতু জি স্যার 2 স্যার যেহেতু 2 দুইটা গ্রুপ, হবে। স্যার 4 এরটা স্যার 1 হবে স্যার। যেহেতু স্যার, দুইটা 2 হবে গ্রুপ, স্যার। যেহেতু দুইটা গ্রুপ সৃষ্টি হয়ে গেছে, তার মানে কনফিউশন আছে। প্লিজ আবার শোনো। তাহলে 3 এর মাইনর বের করতে বলছি, তাহলে এই 3টা যে সারিতে আছে সেই সারিটা বাদ দিয়ে দিবা, এই 3টা যে কলামে আছে সেই কলামটাকে বাদ দিয়ে দিবা। তাহলে কে থাকে? 2 থাকে। 1 কেন বললা? প্লিজ কনফিউশনটাকে দূর করে নাও। কিন্তু মুখস্থ জিনিসটা কিন্তু টেকনিক্যাল জিনিস, শিখতে হবে হাতে কলমে। প্লিজ 4 এর মাইনর কত বলো? স্যার 1 1 স্যার। 1 সবাই শিখতে পেরেছো? মাইনর বের করা শিখতে পেরেছো? ইয়েস স্যার 4 এর মাইনর বের করতে বলেছি, তাহলে 4টা যে সারিতে আছে সারিটা বাদ, কলামটা বাদ, শুধু 1 থাকে। 4 এর মাইনর হচ্ছে 1। এভাবে একটি নির্ণায়কের প্রত্যেকটা এন্ট্রির মাইনর এন্ড কোফ্যাক্টর বের করা যাবে। কোফ্যাক্টরটা পরে শেখাচ্ছি। আচ্ছা, এখনই শেখাবো, পরে না, এখনই শেখাবো। আসো কোফ্যাক্টর বের করবো। 1 এর কোফ্যাক্টর বের করবো। কোফ্যাক্টর, যার বাংলাটা হচ্ছে সহগুণক। 1 এর কোফ্যাক্টর বের করছি, সহগুণক বের করবো। মাইনর এবং কোফ্যাক্টর বের করার সিস্টেম এক। মাইনর যেভাবে বের করেছ কোফ্যাক্টর সেভাবেই বের করবা। শুধু পার্থক্যটা হচ্ছে মাইনর বের করার সময় আভ্যন্তরীণ চিহ্নের হিসাব করতে হয় না, আর কোফ্যাক্টর বের করার সময় ওই উপাদানের আভ্যন্তরীণ চিহ্নের হিসাবটা করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? আবার শোনো, আমি বলেছি যেইভাবে আমি মাইনর বের করেছি কোফ্যাক্টরও একইভাবে বের করবে। শুধু ডিফারেন্সটা হচ্ছে মাইনর বের করার সময় আভ্যন্তরীণ চিহ্নের হিসাব করতে হবে না। এই যে মাইনর বের করেছি, আমি কি আভ্যন্তরীণ চিহ্নের হিসাবটা করেছিলাম? করি নাই তো। বাট এখন যখন কোফ্যাক্টর বের করতে বসবো, এখন কিন্তু আভ্যন্তরীণ চিহ্নের হিসাবটা করতে হবে। প্লিজ একটু বাংলা একটু লিখে নাও না, একটু বাংলাটা লিখে নাও। মাইনর বের করার সময় ইন্টারনাল সাইনের হিসাব করতে হবে না, আর কোফ্যাক্টর বের করার সময় ইন্টারনাল সাইন মানে আভ্যন্তরীণ চিহ্নের হিসাব করতে হবে। তো বাংলা কথাটা লিখে ফেলো। মাইনর বের করার সময় আভ্যন্তরীণ চিহ্নের হিসাব করতে হবে না, কোফ্যাক্টর বের করার সময় আভ্যন্তরীণ চিহ্নের হিসাবটা করতে হবে। লিখেছো? বাংলা কথাটা লিখেছো?
জি স্যার লিখেছি। আচ্ছা, তাহলে এখন শোনো, যেহেতু প্রত্যেকটা উপাদানের কোফ্যাক্টর বের করব, তাহলে প্রত্যেকটা উপাদানের আভ্যন্তরীণ চিহ্ন লাগবে। আর বিস্তারের সময় কিন্তু প্রত্যেকটা চিহ্নের আভ্যন্তরীণ চিহ্ন লাগে নাই। বিস্তারের সময় কিন্তু প্রত্যেকটা উপাদানের আভ্যন্তরীণ চিহ্ন লাগে নাই, শুধুমাত্র যে সারি বা যেই কলামের সাপেক্ষে বিস্তার করেছি না, শুধুমাত্র তার আভ্যন্তরীণ চিহ্নের হিসাবটা লেগেছিল। বাট এখন কিন্তু কোফ্যাক্টর বের করছি, যেহেতু প্রত্যেকটা উপাদানের কোফ্যাক্টর বের করতে চাচ্ছি, সো প্রত্যেকটা উপাদানের আভ্যন্তরীণ চিহ্নের হিসাবটা লাগবে এখানে। হিসাবটা আগে করে ফেলি, প্লাস মাইনাস প্লাস মাইনাস। ঠিক আছে, আসো 1 এর কোফ্যাক্টর বের করবো। 1 এর আভ্যন্তরীণ চিহ্ন কি? প্লাস। তাহলে তো আনসার এটাই হচ্ছে, 4ই হচ্ছে। 1 এর মাইনরও যা, কোফ্যাক্টরও তা। কেন? কারণ 1 এর আভ্যন্তরীণ চিহ্ন প্লাস, আর এই সারি এই কলাম বাদ দিলে তো 4ই তো থাকে। আমি তো বলেছি মাইনর আর কোফ্যাক্টর বের করার সিস্টেম একই, শুধু চিহ্নের পার্থক্য। আসো 2 এর কোফ্যাক্টর বের করি। তাকাও, 2 এর আভ্যন্তরীণ চিহ্ন কি? মাইনাস। আগে মাইনাস বসাও। 2 এর আভ্যন্তরীণ চিহ্ন মাইনাস, আগে মাইনাস চিহ্ন বসাইলাম। এরপর এই সারি এই কলাম বাদ দিলে কে থাকে? 3 থাকে। তারপরে 2 এর কোফ্যাক্টর কত? -3। তাহলে প্লিজ বলো তো দেখি 3 এর কোফ্যাক্টর কত? স্যার -2। -2। হ্যাঁ, -2। মানে প্রথমে আভ্যন্তরীণ 3 এর আভ্যন্তরীণ চিহ্ন মাইনাস বসাবে, তারপরে সারি কলাম বাদ দিলে থাকে 2 থাকে। আচ্ছা, 4 এর কোফ্যাক্টর কত? আমি আমার কোনো ব্যাচের লিংক আমি দেই না, স্টুডেন্টের দিয়ে দেয়। যদি তোমাদের ব্যাচে কেউ লিংক দিতে পারো না নাকি কি জানো? স্যার পাইছি। যাই হোক, আমি স্যার, দিয়েছি। স্যার স্যার লিংক তো এরপর? একটাই না, তো ওটা দিয়ে ঢুকলেই তো হবে না? প্রত্যেকটা মিটিং এ আলাদা আলাদা লিংক। ও আচ্ছা। ঠিক আছে, এইমাত্র যে মিটিংটা কল করেছি তার লিংক আলাদা দিয়ে দিয়েছে। ওকে স্যার। মানে তোমাদের মধ্যে যদি কেউ ডিসকানেক্ট হয়ে যাও, ঠিক আছে, তাহলে এই লিংক দিয়ে ঢুকে যাবা। মনে করো অ্যাডমিট ওয়েটিং এ থাকা, অনেকক্ষণ থাকা লাগে। হ্যাঁ, আমি যখন বোর্ডে যাই তখন তো একটু প্রবলেম পাই। ঠিক আছে, আচ্ছা, যেটা বলছিলাম, কি বলছিলাম ভুলে গেছি। ওকে, বলো। কোফ্যাক্টর বাইর করতে স্যার 1 হবে হ্যাঁ, স্যার। পরের কোফ্যাক্টর কত? স্যার প্লাস 1 স্যার। 1 হবে, 1 স্যার। হবে। প্লাস 1 ওই। হ্যাঁ, দুটি বের ঠিক করা আছে। লাগবে। তাহলে এখন বলো, মাইনর এবং কোফ্যাক্টর বের করা শিখে গেছো তো? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন একটা বড় নির্ণায়কের দেখি, থার্ড অর্ডার ডিটারমিনেন্টের দেখি। হ্যাঁ, আসো বের করি। দেখো, 1 এর কোফ্যাক্টর বের করতে চাচ্ছি। আগে বললো আভ্যন্তরীণ চিহ্নের হিসাবটা করে নেই, প্লাস মাইনাস প্লাস, একবারে সব দিচ্ছি না, পরে দেবো। 1 এর কোফ্যাক্টর বের করতে চাচ্ছি, তাহলে 1টা যে সারিতে আছে সারিটা বাদ দিয়ে দাও। শুনতেছো তো আমার কথা? জি স্যার। স্যার মন প্রাণ সবকিছু এখানে দাও। 1টা যে সারিতে আছে সারিটা বাদ দিয়ে দাও।
ওয়ানটা যে কলামে আছে সে কলামটাকে বাদ দিয়ে দাও। কিছুক্ষণ আগে যে ম্যাথটা করেছি সেখানে সারি কলাম বাদ দেওয়ার পরে একটা মাত্র এলিমেন্ট বাকি থাকতো, তো বলে দিতাম হ্যাঁ এটাই কোফ্যাক্টর। কিন্তু এখানে সারি কলাম বাদ দেওয়ার পরে দেখতে পাচ্ছি 4টে এলিমেন্ট আছে। তোমাকে নির্ণায়কের ভিতরে 4টে এলিমেন্টে লিখতে হবে, 5 6 5 6 8 9। এরপরে ওর মান নির্ণয় করতে তুমি জানো, ছোট্ট একটা নির্ণায়কের মান নির্ণয় করতে জানো। 5 9 45 মাইনাস 6 48। স্যার -3 হয়। হ্যাঁ, এইভাবে করতে হবে যখন থার্ড অর্ডার থাকবে। দেখি তো 2 এর কোফ্যাক্টর পারো কিনা। 2 এর কোফ্যাক্টর বের করো। আগে বলো 2 এর আভ্যন্তরীণ চিহ্নটা কি? নেগেটিভ। এট ফার্স্ট নেগেটিভ সাইন বসাও। এরপরে দেখো প্লিজ 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 খেয়াল করো, প্রথমে 2 এর আভ্যন্তরীণ চিহ্ন নেগেটিভ, সে নেগেটিভ চিহ্ন বসাইছি। এখন 2টা যে সারিতে আছে সারিটা বাদ দিয়ে দাও। প্লিজ একটু আমাকে বলতে দাও। 2টা যে সারিতে আছে সারিটা বাদ, 2টা যে কলামে আছে সে কলামটা বাদ দেওয়ার পরে তোমার কাছে এই 4টে উপাদান আছে। এই 4টে উপাদান নির্ণায়কের মধ্যে লেখো 4 7 6 9। দেখো কি পাচ্ছ? 4 9 36 6 7 42। হ্যাঁ, +6 এসেছে। ও ঠিক বলেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটু একটা এমসিকিউ তৈরি করব। 2 এর সহগুণক কত প্রশ্ন করেছি। 2 এর সহগুণক কত? কততে লেখা আছে এটা? আমি কিন্তু আবারও বলছি বাবা, ম্যাথে কিন্তু ক্রিয়েটিভে মানে সৃজনশীলে সবাই 50-এ 50 পাবা, বাট তোমার বাহাদুরি হচ্ছে এমসিকিউতে। তুমি কত ভালো স্টুডেন্ট, কত ট্যালেন্ট, এটা কিন্তু দেখাইবা তুমি এমসিকিউতে। যারা এভারেজ স্টুডেন্ট তারাও সৃজনশীলে 50-এ 50 পায়, বাট এমসিকিউতে 14-15 বেশি পায় না, যদি আশেপাশ থেকে কোনো হেল্প না পাও। 14-15 বেশি কিন্তু পাবা না, বাট সৃজনশীলে কিন্তু 50-এ 50ই পাবা। ঠিক আছে, সো বাবা আমি বলেছি বারবার তোমাকে বেসিকটা ভালো করে শিখো। বেসিক ভালো করে শিখতে এমসিকিউতে কোনো সমস্যা হবে না। আমি তোমাকে এমসিকিউর প্রতি কিন্তু বেশি জোর দিই, কারণ এমসিকিউ ভালো করে না শিখতে পারলে তুমি ম্যাথমেটিক্সে 200-তে 200 পাবা না। ম্যাথে তুমি যদি 200-তে 200 না পাও, তোমার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তোমার টার্গেট থাকতে হবে এনি হাউ আমাকে ম্যাথে 200-তে 200 পাইতে হবে। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রিতে 200-তে 200 না পাইলো কখনোই যেন 180-র নিচে না পাও। ফিজিক্সও 180-র নিচে পাইলে হবে না, খালি এ প্লাস পাইলে কোনো লাভ নাই, কোনো দাম নাই। এ প্লাসের কোনো দাম নাই, এ প্লাসের কোনো দাম নাই, বুঝেছ? বইটা যখন পরীক্ষা দিতে যাবা তখন তোমাকে চাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মার্কস তোমার দরকার হবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মার্কস লাগবে, এ প্লাস দিয়ে কোনো লাভ হবে না। তোমার যদি ম্যাথে 200-তে 200 না পাও, ফিজিক্স কেমিস্ট্রিতে কমপক্ষে 180 পেয়ার না পাও, তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন দেখতে পারবা না। নট অনলি বুয়েট, চুয়েট, কুয়েট, টুয়েট যাই বলো না কেন, এগুলো স্বপ্ন দেখতে হলে তোমাকে অবশ্যই স্বপ্ন থাকতে হবে ম্যাথে 200-তে 200 পাইতে হবে, আর ফিজিক্স কেমিস্ট্রিতে কমপক্ষে 180 করে পেতে হবে। সো কেয়ারফুল হয়ে যাও, সিরিয়াসলি পড়াশোনা করো, হালকার উপর ঝাপসা মাইরা চলতে যাও না প্লিজ, তাহলে ধরা খেয়ে যাবে। ঠিক আছে, আমি প্রশ্ন করেছি এই নির্ণায়কটিতে 2 এর কোফ্যাক্টর কত? কতে দেয়া আছে এটা, খতে দেয়া আছে এটা, কতে দেয়া আছে এটা? ঘতে দেয়া আছে এটা। স্যার খ নম্বরটা দেখা যায় না। দেখা যাবে খ নাম্বারটা আনসার খ। হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার। বলো কোনটা আনসার? খ নাম্বারটা খ
নাম্বারটা আসলে কিন্তু খ নাম্বার না। না জি স্যার, কেন না বলো, তুমি যে বললাম স্যার এটা ক কেন খ নাম্বার নাম্বার? হবে মেবি স্যার, ক নাম্বার। ক ওই যে নাম্বার স্যার হবে। স্যার ওই যে আন্দাজে ডিল মারে। না আচ্ছা গ ক নাম্বার নাম্বার জি স্যার আন্দাজে ডিল মারে। 3 অ্যান্সার হবে। একজনের 3 আনসার বলেছে, যখন বলবো স্যার, আমি যখন বলবো 3 হবে না, তখন বলবো তাইলে স্যার 4 হবে। আর বাকি আছে কে? 4ই তো বাকি আছে। স্যার 1 হবে স্যার। অনই হবে, এক হবে, ক নাম্বার। আমি যেটা স্যার, বলছি এটাই 4 হবে। হবে স্যার, স্যার 4 হবে স্যার। ওকে, আমাকে বলতে দাও এখন। আমি জিজ্ঞেস করেছি 2 এর কোফ্যাক্টর কত। যারা নির্ণায়কের আভ্যন্তরীণ চিহ্নের হিসাবটা করবে না তারা বলবে তার ক নাম্বার সঠিক আছে। নির্ণায়কের আভ্যন্তরীণ চিহ্নটা কি ছিল? মাইনাস ছিল। আরে আনসার তো তোমার সামনেই আছে, তোমার তো আনসারের জন্য অন্য কোথাও যেতে হবে না। এই যে আনসার তো এটাই। স্যার এটা 2 হবে না স্যার? আমাকে পুরো কথাটা বলতে দাও। যারা নির্ণায়কের আভ্যন্তরীণ চিহ্নের হিসাবটা করবে না তারা বলবে ক নাম্বার। অনেকে ক নাম্বার বলেছ, তারা নির্ণায়কের আভ্যন্তরীণ চিহ্নটার হিসাবটা করো না, এই মাইনাস চিহ্নের হিসাবটা করো না, শুধু 4 6 7 9 বলে দিয়েছ। তার মানে এটা এটা হবে না। স্যার এটা করছি, কিন্তু স্যার মাইনাস যদি থাকে তাহলে তো ভিতরে কি সবগুলো মাইনাস থাকবে? আচ্ছা শোনো, তাহলে এটা হচ্ছে না কারণ এখানে মাইনাস চিহ্নটা নাই। এখন কেউ হয়তো বলবে স্যার আপনি তো ম্যাট্রিক্সে শিখাইছিলেন যে একটা ম্যাট্রিক্সের সাথে কোনো রাশি গুণ আকারে থাকলে উক্ত রাশি দ্বারা ম্যাট্রিক্সের ভিতরে সবাইকে গুণ করতে হয়, তাহলে এই নির্ণায়কের সাথে তো -1 গুণ আকার আছে, -1 গুণ আকার আছে, তো -1 দ্বারা ভিতরে গুণ করলে তো এটাই হচ্ছে, তাহলে তো খ নাম্বার সঠিক অ্যান্সার হচ্ছে। বাট খ নাম্বারও হবে না। ইহা ক্ষেত্রে ম্যাট্রিক্স পাইছিল, নির্ণায়কের ক্ষেত্রে তোমাকে এমন কিছু আমি শিখাইনি এখন। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে তাহলে একটাও হবে না। 3 নাম্বার হবে। 3 নাম্বার। সবগুলোতে টিক মেরে যাবো। তাহলে বলতে দাও। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোন রাশি গুণ আকারে থাকলে তাহা দ্বারা ভিতরে সবাইকে গুণ করতে হয়। আমি তোমাকে বারবার ওই কথাটা লিখতে বলেছিলাম না যে লেখো, তুমি হয়তো ভাবছিলা এটা আবার লেখার কি আছে, ব্র্যাকেটের বাইরে কোনো কিছু গুণ আকারে থাকলে আমরা তো এটা দ্বারা ভিতরে সবাই গুণ এমনিই করি, এটা আবার লেখার কি আছে? একটা ম্যাট্রিক্সের সাথে 2 গুণ আকারে আছে, তখন কি করেছিলাম? 2 দ্বারা ভিতরে সবাইকে গুণ করেছিল, মনে আছে? মানে অ্যাজ ইউজুয়ালি যে কাজটা করি ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেই কাজটাই হয়েছে, বাট নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু সেটা করা যায় না। নির্ণায়কের সাথে কোনো রাশি গুণ আকারে থাকলে তাহা দ্বারা ভিতরে সবাইকে গুণ করা যাবে না, তাহা দ্বারা যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলামকে গুণ করা যাবে, সবাইকে না। একটি নির্ণায়কের সাথে, প্লিজ কথাটা লিখে ফেলো, একটি নির্ণায়কের সাথে কোন রাশি গুণ আকারে থাকলে, একটি নির্ণায়কের সাথে কোন রাশি গুণ আকারে থাকলে উক্ত রাশি দ্বারা যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলামকে গুণ করা যাবে। স্যার আরেকবার বলেন। একটি নির্ণায়কের সাথে কোন রাশি গুণ আকারে থাকতে, এখানে কি ইংলিশ ভার্সনে কেউ আছো? না স্যার। না স্যার আমাদের এখানে। ওকে ঠিক আছে, না আমাকে প্রত্যেকটা ব্যাচেই 2-4 জন করে ইংলিশ ভার্সন থাকে, তো ওদের জন্য আবার ইংলিশে ট্রান্সলেট করতে হয়। যাক তোমরা বেঁচে গেছো। একটি নির্ণায়কের সাথে কোন রাশি গুণ আকারে থাকলে উক্ত রাশি দ্বারা যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলামকে গুণ করা যাবে। একটি নির্ণায়কের সাথে কোন রাশি গুণ আকারে থাকলে উক্ত রাশি দ্বারা যে কোনো একটি সারি
অথবা যে কোনো একটি কলামকে গুণ করা যাবে। একটি নির্ণায়কের সাথে কোনো রাশি গুণ আকারে থাকলে উক্ত রাশি দ্বারা যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলামকে গুণ করা যাবে। প্লিজ একটু এই নির্ণায়কটার দিকে তাকাও তো। দেখো এই নির্ণায়কের সাথে 2 গুণ আকারে আছে। একই কাজ কিন্তু উপরে ছিল। এই ম্যাট্রিক্সের সাথে যখন 2 গুণ আকারে ছিল, এই 2 দ্বারা কিন্তু ভিতরে সবাইকে গুণ করেছিলাম, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে এই 2 দ্বারা কিন্তু সবাইকে গুণ করা যাবে না। যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে গুণ করবা, সবাইকে না। যদি তুমি ফার্স্ট সারিকে 2 দ্বারা গুণ করো, কত হয়? 2 4। তাহলে আর কাউকে গুণ করতে পারবা না, অন্যটা যা আছে তাই লিখবা। তুমি যদি মনে করো যে আমি ফার্স্ট সারিকে করব না, আমি সেকেন্ড সারিকে করব, তাহলে প্রথম সারিটা যা আছে তাই লেখো, সেকেন্ড সারিটারে গুণ করো। 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তুমি যদি মনে করো না ফার্স্ট কলামকে গুণ করব, তাও হবে 2 3। তুমি যদি মনে করো আমি সেকেন্ড কলামকে গুণ করব, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে গুণ করা যাবে। তোমার মনের মধ্যে এখন নিশ্চয়ই দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে যে ইচ্ছা মতো যে কোনো সারি। 4 নম্বরটা সেকেন্ড কলামের গুণ করি না, দেখো এটা ফার্স্ট সারিকে করেছি, এটা কি সেকেন্ড সারিকে করেছি, এটা কি ফার্স্ট কলামকে করেছি, এটা সেকেন্ড কলামকে করেছি। হ্যাঁ, এই 4টাই সঠিক। এখন তুমি হয়তো মনে করতে পারো ইচ্ছা মতো, আমার ইচ্ছা হইলে আমি যে কোনো সারিকে বা যে কোনো কলামকে গুণ করতে পারবো, তাহলে কি নির্ণায়কের মান চেঞ্জ হয়ে যাবে না? আসো চেক করে দেখি তো নির্ণায়কের মান চেঞ্জ হয় কিনা। আগে দেখো তো এই নির্ণায়কটার মান কত ছিল। তুমি এই নির্ণায়কের মান নির্ণয় করতে শিখেছো কত? 4 1 4, 3 দুগুণে 6, কত হয়? 4 - 6 -2 আর 2 -4 হয়েছে। দেখি তো এই নির্ণায়কের মান নির্ণয় করে -4 হয় কিনা। 4 দুগুণে 8, 3 4 12, দেখো -4 হয়েছে। দেখি তো এই নির্ণায়কের মান নির্ণয় করে 8 1 8, 6 দুগুণে 12, দেখো -4 হয়েছে। দেখি তো এই নির্ণায়কের মান নির্ণয় করে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, দেখো -4 হয়েছে। দেখি তো এই নির্ণায়কের মান নির্ণয় করে 8 1 8, 3 4 12, দেখো -4 হয়েছে। এখন তো তোমার অনেক ভালো লাগতেছে, তাই না? তোকে প্রমাণ করে দিয়েছি যে কোনো সারি অথবা যে কোনো কলামকে গুণ করা যাবে, তাতে নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, যে কোনো সারি অথবা যে কোনো কলামকে গুণ করা যাবে, তাতে নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হবে না। তাহলে কি শিখলা? একটি নির্ণায়কের সাথে কোনো রাশি গুণ আকারে থাকলে উক্ত রাশি দ্বারা যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলামকে গুণ করা যাবে, সবাইকে না। যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলামকে গুণ করা যাবে, সবাইকে কিন্তু না। প্লিজ তাহলে এখন আসো কোফ্যাক্টর বের করতে গিয়ে যেখানে আমি এত কথা বললাম, কি ছিল? সামনে মাইনাস চিহ্ন ছিল আর ভিতরে ছিল এটা 4 6 7 9। 2 এর কোফ্যাক্টর এটা ছিল, 2 এর কোফ্যাক্টর এটা ছিল। আচ্ছা, তাহলে এখন এইমাত্র কি শিখলা? একটা নির্ণায়কের সাথে কোন রাশি গুণাকারে থাকলে তাহা দ্বারা ভিতরে সবাইকে গুণ করা যাবে না, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে গুণ করা যাবে। এখানে সবাইকে গুণ করা হয়েছে, তো এটা সত্যি না। এখানে কোনাকুনি গুণ করা হয়েছে, কোনাকুনি আড়াআড়ি, এটা সত্যি না। এইটা সত্যি। কেন? কারণ এখানে শুধুমাত্র একটা কলামকে গুণ করা হয়েছে। এটা সত্যি হতে পারে, আবার এটাও সত্যি হতে পারে, আবার এটাও সত্যি হতে পারে, আবার এটাও সত্যি হতে পারে। এই মাইনাস দ্বারা ফার্স্ট সারিকে গুণ করতে পারো, তাহলে এটা হবে। এই মাইনাস দ্বারা সেকেন্ড সারিকে গুণ করতে পারো, তাহলে এটা হবে। এই মাইনাস দ্বারা ফার্স্ট কলামকে গুণ করতে পারো, তাহলে এটা হবে। এই মাইনাস দ্বারা সেকেন্ড কলামকে গুণ করতে পারো, তাহলে এটা হবে।
এখান থেকে এটাই শিক্ষণীয় জিনিস যে একটি নির্ণায়কের সাথে কোন রাশি গুণাকারে থাকলে উক্ত রাশি দ্বারা নির্ণায়কের ভিতরে যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলামকে গুণ করা যাবে, সবাইকে না। প্লিজ আবার অঙ্কে চলে যাও। তাহলে আমি তো 2 এর কোফ্যাক্টর বের করতে গিয়ে এতগুলো কথা বলেছি, এখন 3 এর কোফ্যাক্টর বের করো। 3 এর কোফ্যাক্টর বের করো। এই তোমরা কি আছো আমার সাথে? স্যার চলে গেছো? -3 না স্যার আছে। তোমার চুপচাপ থাকলে মনে হয় যে আমার সাথে কেউ নাই, সব চলে গেছে। 3 এর কোফ্যাক্টর প্রথমে চিহ্নের হিসাবটা করে নাও, প্লাস মাইনাস প্লাস। 3টা কি প্লাস, ঠিক আছে? তাহলে 3টা যে সারিতে আছে সারিটা বাদ, 3টা যে কলামে আছে সে কলামটা বাদ, বাকি থাকে এই 4টে উপাদান। লিখে ফেলো 4, 5, 7, 8। আর 3 আভ্যন্তরীণ চিহ্ন কি ছিল? প্লাস ছিল। 13টা 32 মাইনাস 5 7 পয়েন্ট ইকুয়াল টু -3। আচ্ছা, এখন একটা প্রশ্ন করব। a ইকুয়াল টু এত হলে a23 এর কোফ্যাক্টর কত? -6। a ইকুয়াল টু এটা হলে a23, প্লিজ কোশ্চেনটা লেখো, এটা কিন্তু এমসিকিউ কোশ্চেন। a ইকুয়াল টু এত হলে a23 এর কোফ্যাক্টর কত? স্যার -6 স্যার। আচ্ছা দেখাচ্ছি, আমি তো মুখস্থ না, আমি পড়ে দেখতে হবে। a23 এর কোফ্যাক্টর কত? a23 বলতে কি বুঝছো? a23 মানে হচ্ছে 2 নম্বর সারির 3 নম্বর কলাম। এটা 1 নম্বর সারি, এটা 2 নম্বর সারি। এই 2 নম্বর সারির 3 নম্বর কলাম কোনটা? 1 2 3, অর্থাৎ এই উপাদানটির কথা বলা হচ্ছে। এই উপাদানটির কোফ্যাক্টর বের করতে বলেছে, ঠিক আছে? a23 এর কোফ্যাক্টর -6। আগে দেখতে হবে ওর আভ্যন্তরীণ চিহ্নটা কি, প্লাস মাইনাস প্লাস মাইনাস। আভ্যন্তরীণ চিহ্নটা মাইনাস, ফার্স্ট মাইনাসটা বসালাম। মাইনাসটা বসানোর পরে এরপরে দেখতে হবে এই উপাদানটি যে সারিতে আছে সারিটা বাদ, এই উপাদানটি যে কলামে আছে সেই কলামটা বাদ। বাকি থাকে এখানে 2টা উপাদান আর এখানে 2টা উপাদান। লিখে ফেলি 1 2 7 8। স্যার আরেকবার বুঝাবেন, আমি লিভ হয়ে গেছিলাম। আমি a23 এর কোফ্যাক্টর জানতে চেয়েছি। a ইকুয়াল টু এত হলে a23 এর কোফ্যাক্টর কত? a23 বলতে কি বোঝো? প্রথমটা দ্বারা বোঝায় সারি, পরেরটা দ্বারা বোঝায় কলাম। তাহলে a23 মানে হচ্ছে 2 নম্বর সারির 3 নম্বর কলাম। তো 2 নম্বর সারির 3 নম্বর কলাম কোনটা? দেখো, এ হচ্ছে 1 নম্বর সারি, এ হচ্ছে 2 নম্বর সারি। 3 নম্বর কলাম কোনটা? 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম। মানে এই উপাদানটির কথা বলা হচ্ছে, এই উপাদানটির কোফ্যাক্টর চেয়েছে। প্রথমে এই উপাদানটির আভ্যন্তরীণ চিহ্নের হিসাব করো, প্লাস মাইনাস প্লাস মাইনাস। প্রথমে মাইনাস চিহ্নটা বসাই দাও। এরপরে কোফ্যাক্টর বের করার সিস্টেম কি? ওই সারিটা বাদ, ওই কলামটা বাদ, বাকি থাকে 1 2 7 8, 1 2 7 8। এখন মান নির্ণয় করো, 8 6 হবে স্যার। হ্যাঁ, প্লাস 6 হয়েছে। ঠিক আছে? তাহলে যেভাবেই থাক না কেন তুমি কোফ্যাক্টর বের করা কি শিখেছো? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি বলি a32 ওর মাইনর কত? a32 এর মাইনর কত? 8 স্যার। a32 এর দিকে তাকাও, a32 এর দিকে তাকাও। 3 নম্বর সারির 2 নম্বর কলাম। 6 হবে স্যার, এখানে আভ্যন্তরীণ হিসাব হবে না। 2 নম্বর কলাম হচ্ছে এইটা। তাহলে এই উপাদানটির মাইনর চেয়েছি, তাহলে এই সারিটা বাদ, এই কলামটা বাদ, থাকে 1 3 4 6। 1 3 4 6 কত হবে? 6 3 4 12, -6 হবে স্যার। না, -6।
কারণ মাইনর বের করার সময় তো আভ্যন্তরীণ চিহ্নের হিসাবটা হবে না। জি স্যার। মাইনর বের করেছি, আভ্যন্তরীণ চিহ্নের হিসাবটা এখানে হবে না। কোফ্যাক্টর বের করার সময় আভ্যন্তরীণ চিহ্নের হিসাবটা করতে হবে। ঠিক আছে, মাইনর আর কোফ্যাক্টর বের করা শিখাইলাম। আচ্ছা, এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের মধ্যে পার্থক্য কি 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 পাইলা এই পর্যন্ত, বলো। স্যার ওইটার মধ্যে ম্যাট্রিক্সের চিহ্নের হিসাব করতে হয় না, আর হলো নির্ণয়কের চিহ্নের হিসাব করতে হয় না, এটা পার্থক্য হয় না। শোনো আবার, স্যার নির্ণায়কের মান আছে, ম্যাট্রিক্সের মান নাই। হ্যাঁ, আবার শোনো, প্রথম হচ্ছে স্ট্রাকচারাল পার্থক্য, কাঠামোগত পার্থক্য। ম্যাট্রিক্স দেখে চেনা যায়, এরকম থাকলে ম্যাট্রিক্স, আর এরকম থাকলে নির্ণায়ক। ফার্স্ট পার্থক্য হচ্ছে স্ট্রাকচারাল পার্থক্য, যে ম্যাট্রিক্সের স্ট্রাকচার এরকম, নির্ণায়কের স্ট্রাকচার এরকম। সেকেন্ড পার্থক্য হচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমানও হতে পারে, অসমানও হতে পারে, বা নির্ণায়কের মধ্যে অবশ্যই সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে। থার্ড পার্থক্য হচ্ছে ম্যাট্রিক্সের মান নাই, বাট নির্ণায়কের মান আছে। ফোর্থ পার্থক্য হচ্ছে ম্যাট্রিক্সের সাথে কোনো রাশি গুণ আকারে থাকলে উক্ত রাশি দ্বারা ম্যাট্রিক্সের ভিতরের সবাইকে গুণ করতে হয়, বাট নির্ণায়কের ক্ষেত্রে সবাইকে গুণ করা যাবে না, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে গুণ করা যাবে। ফোর্থ পার্থক্য হয়েছে। আসলে ফিফথ পার্থক্যের কথা বলবো। ইহা একটি ম্যাট্রিক্স থেকে যদি কোনো কিছু কমন নিতে হয়, তাহলে ম্যাট্রিক্সের ভিতরের সবগুলো উপাদান থেকে কমন নিতে হবে। সবগুলো থেকে টু কমন গেলে এটা হবে। আবার বিপরীত কাজটা করে দেখো, ম্যাট্রিক্সের সাথে যাহা গুণাকার আছে তাহা দ্বারা ভিতরে সবাইকে গুণ করে দেখো, এটা পেয়ে যাবে। টু দ্বারা ভিতরে সবাইকে গুণ করে দেখো, এটা পেয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এটা নির্ণায়ক দিচ্ছে। নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু সবগুলো উপাদান থেকে কমন নেওয়া যাবে না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবগুলো উপাদান থেকে কমন নিতে হয়, আর নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি থেকে অথবা যে কোনো একটা কলাম থেকে কমন নিবা, সবগুলো থেকে না। ফার্স্ট সারির দিকে তাকাও, এখান থেকে টু কমন যাচ্ছে, টু কমন নিলাম, কি হলো? 1 আর 2 হলো। আবার সেকেন্ড সারির দিকে তাকা, দেখতে পাচ্ছি এখান থেকেও টু কমন যাচ্ছে, আরেকটা টু কমন নিলাম, কত হইলো? 3 হইলো আর 4। মানে একটা সারি থেকে কমন নিবা, পুরোটা থেকে না। ঠিক আছে, ফার্স্ট সারি থেকে টু কমন নিচ্ছে। আবার দেখতে পাচ্ছি হ্যাঁ সেকেন্ড সারি তো কমন যায়, সেকেন্ড সারি তো কমন নেবো, আমি আবার নাও যেতে পারতো। যদি ফার্স্ট সারিতে কমন যায়, সেকেন্ড সারিতে কমন না যায়, তখন কি নিতে পারবো? কমন না গেলে কেমনে নিবা? মনে করে এটা আছে, বলো। ফার্স্ট সারি থেকে টু কমন যাচ্ছে, সেকেন্ড সারি যাবে না স্যার, ওই যেটা আছে ওইটাই থাকবে। কমন যাচ্ছে না, যা আছে তাই থাকবে। ঠিক আছে, এখন আসো মান নির্ণয় করে দেখি। আমি তাকায় দেখো, এর নির্ণায়কের মান কত বলো। আমি তোকে প্রমাণ করে দিচ্ছি কথাগুলো সত্যি কিনা। বলো এর নির্ণায়কের মান কত? 8 দুগুণে 16, 424। দেখতে সত্যি সত্যি কমন নেওয়ার পরে মানটা -8 আসে কিনা, তাহলে তো বুঝবো কাজ ঠিক আছে। 4 একে 4, 3 দুগুণে 6, কত হয়? -2 × 4। হ্যাঁ, -8 এসেছে। ঠিক আছে, এখানে দেখো, কাজ করে দেখো তো কত আসে। 7 দুগুণে 14, 4 5 20, -6 আসে। এখানে করে দেখো তো -6 আসে কিনা। দেখো 7 একে 7, 5 দুগুণে 10, কত হয়েছে? জি স্যার, আসে স্যার। একদম মানে হাতে কলমে চোখে দেখতে পাচ্ছ যে হ্যাঁ এই কাজগুলো করা যাচ্ছে। নট অনলি ফর্মুলা, সূত্র হিসাবে দেখো না খালি। ঠিক আছে, কমন যাচ্ছে। তাহলে নির্ণায়কের ক্ষেত্রে কি করবা? যে কোনো একটা সারি থেকে অথবা যে কোনো একটা কলাম থেকে কমন দিবা।
পুরাটা থেকে না। তাহলে 5 নম্বর পার্থক্য পর্যন্ত তোমাকে শিখাইলাম আজকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে। আবার শোনো, ফার্স্ট পার্থক্য হচ্ছে স্ট্রাকচারাল পার্থক্য, সেকেন্ড পার্থক্য হচ্ছে সারি এবং কলাম সংখ্যা, থার্ড হচ্ছে মান, ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, এটা মান নির্ণয় করা যায়, ফোর্থ হচ্ছে ম্যাট্রিক্সের সাথে কোনো রাশি গুণ আকারে থাকলে তাহা দ্বারা ম্যাট্রিক্সের ভিতরে সবাইকে গুণ করা যাবে, আর ফিফথ হচ্ছে কমন নেওয়ার ক্ষেত্রে ম্যাট্রিক্স থেকে কমন নিতে হলে ভিতরে সব জায়গা থেকে কমন নিতে হবে, আর নির্ণায়কের ক্ষেত্রে সব জায়গা থেকে না, একটা সারি থেকে অথবা একটা কলাম থেকে কমন দিবে। ওকে ভাই, আজকে ক্লাস এখানে শেষ করছি। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে যেমন 2 আর 2 দুইটা কমন নিচ্ছে স্যার, যদি আমি প্রথম সারি থেকে 2 কমন নিই আর তৃতীয় সারি থেকে 3 কমন নিই, এরকম নেওয়া যাবে? হ্যাঁ যাবে, কমন গেলে অবশ্যই যাবে, কিন্তু 3 কমন যাচ্ছে না, গেলে অবশ্যই যাবে। মনে করো এটা 6 আর 9 আছে, তখন তুমি 3 কমন নিতে পারবা, সমস্যা নাই তো, দিতে পারবা। ঠিক আছে, স্যার বুঝতে পারছি। অবশ্যই যাবে। ওকে বাই, এন্ড করলাম। আগামী ক্লাস পর্যন্ত ভালো থেকো, আর যা পড়াইছি মাথার মধ্যে ভালো করে রিয়েলাইজেশন করো, মুখস্থ করো না, মাথার ভিতরে ঢুকাইও, মুখস্থ করবা না প্লিজ, যা রিয়েলাইজেশন করবা, চিন্তা করবা মাথার মধ্যে, তাহলে দেখবে এই জিনিস কখনো মাথা থেকে আউট হয়ে যাবে না। যদি মুখস্থ করো তাহলে আউট হয়ে যাবে, প্লিজ মুখস্থ করবা না, মাথার ভিতরে ঢুকাও। ওকে বাই, এন্ড করলাম। স্যার থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।